ওকে, সো আজকে আমরা বেসিক্যালি অক্টোবর 2018 ইউনিট 5, হ্যাঁ, অক্টোবর 2018 ইউনিট 5 এই পেপারটা সলভ করব। এন্ড এই পেপারের সবগুলা কোয়েশ্চেন আমি নিজে আর কি কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন সলভ করে যাব, তাহলে যেন তোমাদের একটা আইডিয়া হয় যে ইউনিট 5 এর কোয়েশ্চেন গুলি কিভাবে সলভ করা লাগে। ওকে, আচ্ছা, সো তাহলে এখন আমরা স্টার্ট করে দিই। ওকে, সো এখন কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে যে the initial count rate recorded by detector placed close to a radioactive sample is 4800 becquerel। তো তাহলে ইনিশিয়াল অ্যাক্টিভিটি যে একটা রেডিওঅ্যাক্টিভ স্যাম্পলের ইনিশিয়াল অ্যাক্টিভিটি হলো 4800। বলতেছে যে আফটার 12 আওয়ার্স, ঠিক আছে, যে 12 ঘন্টা পর the count rate has fallen to 300 becquerel। তো 4800 থেকে 300 এ নেমে আসছে। তো তাহলে এখন জিজ্ঞাসা করতেছে যে হাফ লাইফ অফ দা স্যাম্পল কত। ওকে, তো এখন এখানের জন্য আমরা দুইটা ওয়েতে করতে পারি। ও লেভেলস এর স্টাইলে এইটা করা যাবে, সবগুলি করা যাবে এমন না, বাট এই কোশ্চেনটা ও লেভেল স্টাইলে করা যাবে যে 4800 এর সাথে কয়বার হাফ মাল্টিপ্লাই করলে পরে আমাদের 300 আসে। তো 4800 কে একবার হাফ করলে কত হয়? 2400 নাকি? জি ভাইয়া। এরপর আবার হাফ করলে পরে 1200, এরপর আবার হাফ করলে জি পরে ভাইয়া। 600, এরপর আবার হাফ করলে পরে 300 নাকি? চারটা হাফ। সো তার মানে 4 বার হাফ মাল্টিপ্লাই করতে হয়েছে, তাহলে যেন আমাদের কি আসে? 300 আসে। তো তার মানে কয়টা হাফ লাইফ পাস হয়েছে 12 আওয়ারে? 12 আওয়ারে একটা ভাই। 4টা হাফ লাইফ পাস হয়েছে। সো তাহলে 4 হাফ লাইফস ইন 12 আওয়ার্স। তো তাহলে একটা হাফ লাইফের টাইম কত? তাহলে 3 আওয়ার্স মানে দ্যাট ইজ 3 আওয়ার্স আসবে। তো তাহলে আমাদের অ্যানসারটা হবে কত? 3 আওয়ার্স। ঠিক আছে, তো এইটা একটা ওয়ে যে ও লেভেলস এর স্টাইলে এটা করা যায়, কিন্তু তোমাদের যদি ভ্যালুগুলো এমন ফেভারেবল না থাকতো, আমাদের অ্যাকচুয়ালি কোন ফর্মুলাটা ইউজ করার দরকার ছিল? ফর্মুলা যদি আমাদের যে ভ্যালুগুলো যদি এরকম আমাদের ফেভারেবল ভ্যালুস না দিত, তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি এইটা ইউজ করা উচিত ছিল যে a ইকুয়াল টু a নট e টু দি পাওয়ার মাইনাস টি বাই আর, t, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। তো তাহলে পরে এই জিনিসটা, তো এখন এখানে থেকে আমরা কি বের করতাম যে এখানের জন্য আমরা ইনিশিয়াল অ্যাক্টিভিটি জানি, ফাইনাল অ্যাক্টিভিটি জানি, ঠিক আছে, টাইমের ভ্যালু জানি। তো এখান থেকে আমরা কি বের করতাম? ল্যামডার ভ্যালুটা বের করতাম, দেন এই ল্যামডার ভ্যালু ইউজ করে হাফ লাইফের ভ্যালু ক্যালকুলেট করতাম। যে ল্যামডার হাফ লাইফ রিলেটেড আমাদের ফর্মুলা আছে না, যে টি হাফ ইজ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা, নাকি ল্যামডা বাই লন 2, কোনটা ছিল? ল্যামডা ইকুয়ালস টু লন বাই টি হাফ আর কি, এটা ছিল। কোনটা বুঝি নাই? ল্যামডা ইকুয়ালস টু লন 2 বাই টি হাফ আর কি। ওই তো, তো তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা, একই কথা, ঠিক আছে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তাহলে পরে এইটা ছিল ফর্মুলা, তো এইটা দিয়ে আমরা বের করতাম। বাট যেহেতু আমাদের ভ্যালুটা এরকম ফেভারেবল হয়েছে, তো এর জন্য আমরা কি করছি, ও লেভেলের স্টাইলে হাফ 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 এরকম মাল্টিপ্লাই করে দেখলাম যে কয়বার হাফ মাল্টিপ্লাই করলে পরে আমাদের ফাইনাল অ্যাক্টিভিটি সমান হয়। তো কয়বার হাফ মাল্টিপ্লাই করতে হয়েছে? 4 বার। তো তার মানে 4টা হাফ লাইফ পাস হইলে পরে 12 আওয়ার টাইম যায়। তো তাহলে একটা হাফ লাইফের টাইম কত? 3 আওয়ার্স। তো তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হবে বি। এরপরে কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে কি জিনিস, যে which of the following can be used to determine the age of the universe। তো ইউনিভার্সের এজ বের করার জন্য আমরা কোনটা ইউজ করি? হাবেলস কনস্ট্যান্ট। যে আমাদের এজ অফ দ্য ইউনিভার্স ইজ ইকুয়াল টু হোয়াট? 1 ডিভাইডেড বাই হাবেলস কনস্ট্যান্ট, এটা ছিল না? তো তাহলে পরে আমরা কি ইউজ করি এজ অফ দ্য ইউনিভার্স বের করার জন্য? হাবেলস কনস্ট্যান্ট ইউজ করি। তো এই জিনিসটা। এরপর কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? The activity of a radioactive source depends on the number of unstable nuclei in the source and the half life of the source। কি বলছো? বুঝি নাই। কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসারটা হাবেলস কনস্ট্যান্ট বি বি। ওকে ভাই। তো এখন কোশ্চেন নাম্বার 3 তে যেটা বলতেছে যে একটা রেডিওঅ্যাক্টিভ সোর্সের
অ্যাক্টিভিটি ডিপেন্ড করে কয়টা আনস্টেবল নাম্বার অফ পার্টিকেল আছে আর হাফ লাইফ কত। তো এখন বলতেছে which row in the table corresponds to the source with greatest activity। তো এখন ব্যাপারটা খেয়াল করো যে নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াই যত বেশি হবে অ্যাক্টিভিটি তত বেশি হবে, নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াই যত কম হবে অ্যাক্টিভিটি তত কম হবে, তাই না? সো তাহলে পরে এখানের জন্য আমাদের কাজটা কি, নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াই যদি লার্জ হয় তো তাহলে পরে অ্যাক্টিভিটি বেশি। সো তাহলে ইদার আমাদের অ্যান্সার হবে সি অর ডি। কিন্তু হাফ লাইফ কি হইলে অ্যাক্টিভিটি বেশি হয় বলতে পারবা? হাফ লাইফ বেশি হইলে অ্যাক্টিভিটি বেশি নাকি হাফ লাইফ কম হইলে অ্যাক্টিভিটি বেশি? হাফ লাইফ যদি ছোট হয়, ভেরি গুড, হাফ লাইফ যদি ছোট হয় তো তার মানে কি অনেক তাড়াতাড়ি ডিকে করতেছে। অনেক তাড়াতাড়ি ডিকে করতেছে মানে কি যে অনেকগুলা পার্টিকেল এট আ টাইম ডিকে করতেছে। তো তার মানে হাফ লাইফ অফ দা সোর্স যত স্মল হবে অ্যাক্টিভিটি হবে তত বেশি। সো তাহলে কোশ্চেন নাম্বার 3 এর आंसर কি হবে? সি। ওকে, যে হাফ লাইফ ছোট মানে কি, হাফ লাইফ শর্ট মানে অল্প টাইমে হাফ হয়ে যায়। তো তার মানে কি অনেক তাড়াতাড়ি পার্টিকেল গুলি ডিকে করে। তো তার মানে পার সেকেন্ডে যত বেশি ডিকে হবে ওইটা কি করবে, অ্যাক্টিভিটিকে বাড়ায় দিবে। তো তাহলে এই ব্যাপারটা ঠিক আছে। তো আমরা যদি এখানের জন্য দেখি आंसर গুলা, এমসিকিউ 1 2 3 কোনটার आंसर কি। তো ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 এর आंसर বি, কোশ্চেন নাম্বার 2 এর आंसर বি, কোশ্চেন নাম্বার 3 এর आंसर হলো সি। তো এখানের মধ্যে যদি দেখি আমাদের आंसर গুলি কি কি আসছিল। এই যে কোশ্চেন নাম্বার 1 এর आंसर বি, 2 এর आंसर বি, কোশ্চেন নাম্বার 3 এর आंसर হলো সি। ঠিক আছে, তো এইগুলা গেল। এরপরে কোশ্চেন নাম্বার 4, এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। এই ব্যাপারগুলি আমাদের মাথায় রাখা লাগবে খুবই ভালো মতো। এগুলা যত ইউনিট 5 এর কোশ্চেন তোমরা ট্যাকেল করবা তত ভালো মতো বুঝবা। ঠিক আছে, যে এখানের জন্য দেখো ব্যাপারটা কি বলতেছে। Trigonometric parallax is used to determine the distances to two stars P and Q। যে দুইটা স্টার, একটা স্টারের নাম P আর একটা স্টারের নাম Q। তো এখন এই দুইটা স্টারের ডিসটেন্স বের করার জন্য প্যারাল্যাক্স মেথড ইউজ করবে। ঠিক আছে, ভালো কথা। এখন বলতেছে কি যে দা রেডিয়েশন ফ্লাক্স P, রেডিয়েশন ফ্লাক্স মানে কি, যে ইন্টেন্সিটি যেটা, তো P এর রেডিয়েশন ফ্লাক্স হলো Q এর থেকে বড়। ওকে, তো তার মানে P এর ইন্টেন্সিটি Q এর থেকে বেশি। তো ফ্লাক্সের ফর্মুলা কি ছিল? ফ্লাক্স ইজ ইকুয়াল টু লুমিনোসিটি ডিভাইডেড বাই 4 পাই ডি স্কয়ার, তাই না? তো ফ্লাক্স ইকুয়াল টু কি, লুমিনোসিটি ডিভাইডেড বাই 4 পাই ডি স্কয়ার। তো এখন বলতেছে P এর ফ্লাক্সের ভ্যালু বেশি। তো P এর ফ্লাক্সের ভ্যালু যদি বেশি হয়, ফ্লাক্স কখন কখন বেশি হইতে পারে দেখো তো। লুমিনোসিটি বেশি হইলে ফ্লাক্স বেশি হইতে পারে, অর এই যে ডিসটেন্স ডি, ডিসটেন্স যত ছোট হবে তত ফ্লাক্সের ভ্যালু কি হবে, বেশি হবে, তাই না? তো তাহলে এই দুইটা হলো আমাদের রিজন হইতে পারে যে P এর রেডিয়েশন ফ্লাক্স যেহেতু বেশি, সো তার মানে কি হইতে পারে, P এর ইদার লুমিনোসিটি বেশি অর ডিসটেন্স কম, বা দোনোটাই। তো এখানে আরেকটা ইনফরমেশন দিছে দেখো, the parallax angle for P is smaller than that for Q। এখন এইটার অ্যানসারটা আরিফিন বলো তো, যে P এর প্যারাল্যাক্স অ্যাঙ্গেল হলো ছোট, তো তার মানে কি P এর ডিসটেন্সটা বেশি নাকি Q এর ডিসটেন্সটা বেশি? ভাইয়া Q এর ডিসটেন্সটা বেশি হওয়ার কথা না? কিসের ডিসটেন্স বুঝি নাই। Q এর ডিসটেন্সটা বেশি হওয়ার কথা না? না, এখানে P এর ডিসটেন্সটা বেশি হবে, বিকজ দেখো প্যারাল্যাক্স অ্যাঙ্গেল যত ছোট মানে ওই স্টার তত দূরে। এই যে আমরা সানের অ্যাবাউটে আর্থ রোটেট করে, আর এইখানে আমাদের প্যারাল্যাক্স গুলা ক্রিয়েট হবে না, যে মনে করো এটা হলো স্টার কিউ, এটা হলো স্টার পি। তো এখন দেখো এইখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করলো কি, থিটা কিউ, আর পি যে দূরে আছে, তো এইখানের জন্য অ্যাঙ্গেলটা কি হলো, কিউ এর থেকে বড় ক্রিয়েট করলো নাকি ছোট ক্রিয়েট করলো?
যে স্টার যত দূরে তার প্যারালেক্স অ্যাঙ্গেল তত কি হবে, ছোট হবে। ঠিক আছে, তো এই জিনিসটা লিখে রাখো সবাই, যারা যারা আছো এই জিনিসটা লিখে রাখো যে প্যারালেক্স অ্যাঙ্গেলের ভ্যালু যত ছোট মানে ওই স্টারের ডিসটেন্সটা তত বেশি। ওকে, তো তাহলে the smaller the value of parallax angle, the farther away is the star. ওকে, তো তার মানে প্যারালেক্স অ্যাঙ্গেলের ভ্যালু যত ছোট হবে ডিসটেন্স অফ দা স্টার তত বেশি হবে। ওকে, তো তার মানে কি পি এর ডিসটেন্স বেশি। ঠিক আছে, দেখো ব্যাপারটা যে পি এর ডিসটেন্স বেশি কিন্তু স্টিল পি এর লুমিনোসিটি কি বলে, পি এর ডিসটেন্সটা বেশি বাট স্টিল পি এর কি হইতেছে, ফ্লাক্সের ভ্যালুটা বেশি। সো হোয়াট ডাজ দ্যাট মিন, পি এর লুমিনোসিটি কিউ এর থেকে বেশি হবে নাকি কম হবে? এই কোয়েশ্চেনটা দ্বারা তোমাদেরকে আমি এখানের মধ্যে ডিটেইলস এ দেখাই। এখানে নিচেটায় এই যে এই জায়গাটায় জায়গা আছে। এখন এখানের মধ্যে খেয়াল করো, ফ্লাক্স অফ কিউ is equal to luminosity of q divided by 4 pi distance of q squared, আর ফ্লাক্স অফ p কি হবে, luminosity of p divided by 4 pi distance of p squared। তো এখন বলছে কি যে fq আর fp এই দুইটার মধ্যে রিলেশনশিপ কি দিছে, বলছে যে p এর ফ্লাক্সের ভ্যালু q এর ভ্যালু থেকে কি বেশি, তাই না আরিফিন? জি ভাইয়া। আচ্ছা, তো এখন তাহলে ব্যাপারটা হবে এরকম যে lp by 4 pi dp square is greater than lq 4 pi dq square। এখন 4 পাই আমরা বাদ দিয়ে দেই, এগুলা ভ্যালু দোনো জায়গায় সেম। এখন দেখো এই যে ডিসটেন্স গুলা, ডিপির ভ্যালু কি বেশি, তাই না? ডিসটেন্স অফ স্টার পি বড়, কিভাবে বুঝছে এটা, বিকজ প্যারালেক্স অ্যাঙ্গেল ছোট। তো প্যারালেক্স অ্যাঙ্গেল যদি ছোট হয় তো তার মানে ডিসটেন্স অফ স্টার পি কি হবে, বেশি হবে। বুঝতে পারতেছো? জি ভাই। আর ডি কিউ হলো কম, বিকজ তার প্যারালেক্স অ্যাঙ্গেল হলো বড়, তো তাহলে এই ডিসটেন্সটা হলো কম। তো তাহলে কি দেখো ব্যাপারটা খেয়াল করো যে এইটার জন্য ডেনোমিনেটরের ভ্যালু বেশি, তাইলে পরেও সে গ্রেটার দেন কিউ এর ভ্যালু। তো তার মানে কি লুমিনোসিটি অফ পি এর ভ্যালু কি হবে, কিউ এর ভ্যালু থেকে বেশি হবে নাকি কম? ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছে আরিফিন, যে এখানের মধ্যে ডেনোমিনেটরের ভ্যালু যে ডিসটেন্সটা যত বেশি হয় নরমালি তো ফ্লাক্স তত কমে যাওয়ার কথা, বাট এখানের মধ্যে কি একে তো ডিসটেন্স বেশি তাইলে পরেও তার কি ফ্লাক্সের ভ্যালুটা বেশি। সো হোয়াট ডাজ দ্যাট মিন, দ্য লুমিনোসিটি অফ পি ইজ ভেরি ভেরি লার্জার দ্যান লুমিনোসিটি অফ কিউ, তাই না? জি ভাই। তো তাহলে পরে এইটা হবে আমাদের অ্যান্সার, কি হবে, পি হ্যাজ আ গ্রেটার লুমিনোসিটি দ্যান কিউ। তো এটা আমাদের কোন অপশনে আছে? অপশন এ। অপশন এ। বাকিগুলি কেন হবে না? পি আর কিউ এর লুমিনোসিটি যদি সেম হয়ে থাকে, ঠিক আছে, লুমিনোসিটি যদি সেম হয়ে থাকে তো তাহলে পি এর যেহেতু ডিসটেন্স বেশি তো তাহলে তো পি এর ফ্লাক্সের ভ্যালু কম আসার কথা, কিন্তু পি এর ফ্লাক্সের ভ্যালু তো বেশি, তো তাহলে লুমিনোসিটি সেম হওয়া যাবে না। দেন বলতেছে পি ইজ ক্লোজার টু দা আর্থ, এইটাও ভুল। কেন? বিকজ পি এর প্যারালেক্স অ্যাঙ্গেল তো ছোট, তো প্যারালেক্স অ্যাঙ্গেল যত ছোট হবে মানে ডিসটেন্স তো তত বেশি, তাই না? তো তাহলে সিও হবে না। দেন বলতেছে পি ইজ দ্য সেম ডিসটেন্স অ্যাজ কিউ, তো এইটাও হবে না। কেন? বিকজ প্যারালেক্স অ্যাঙ্গেল তো ডিফারেন্ট,
প্যারাল্যাক্স অ্যাঙ্গেল সমান হওয়া মানে দুজন সেম ডিসটেন্স দূরে, কিন্তু প্যারাল্যাক্স অ্যাঙ্গেল ডিফারেন্ট মানে কি একজন কাছে একজন দূরে। কে কাছে হবে? প্যারাল্যাক্স অ্যাঙ্গেল যত ছোট সে তত দূরে, প্যারাল্যাক্স অ্যাঙ্গেল যত বড় সে তত ক্লোজার, তাই না? তো তাহলে বি সি ডি হবে না কেন এটাও বুঝাইলাম, এ কেন হবে এই জিনিসটাও বলছি, ঠিক আছে? তো এখানের জন্য ব্যাপারটা কি খেয়াল করো যে নরমালি মনে করো দুইটা এরকম অ্যানালজি কয়টা একটু চিন্তা ভাবনা করতে হয়। মনে করো দুইটা স্টার সেম ব্রাইটনেস, ওকে, দুইটা স্টার সেম ব্রাইটনেস এন্ড তুমি এখান থেকে তাদেরকে দেখতেছো। তো এখন দোনোজন তোমার থেকে সমান ডিসটেন্স দূরে, দোনোজনের ব্রাইটনেস সেম, তো দোনোজনকে কি মনে হবে? সেম ফ্লাক্স মনে হবে না, যে সেম ইন্টেন্সিটি মনে হবে। এখন এই দোনোটা সেম স্টার, একটা কাছে একটা দূরে, তো যে কাছে আছে তাকে বেশি ব্রাইট মনে হবে আর যে দূরে আছে তাকে কম ব্রাইট মনে হবে, তাই না? কেন? দোনোজনের অ্যাকচুয়াল লুমিনোসিটি সেম, তো যে কাছে আছে তার জন্য ডিসটেন্সটা কম, তো তাহলে ডিসটেন্স যার কম তার জন্য ফ্লাক্সের ভ্যালু বেশি। তো নরমালি কি হয়? নরমালি আমাদের এমন ব্যাপার হয় যে ডিসটেন্স যদি বেড়ে যায় তো নরমালি ফ্লাক্সের ভ্যালু কম আসে, কিন্তু এইখানে তো আমাদের উল্টা জিনিসটা হয়েছে কি, একে তো পি এর ডিসটেন্স বেশি, তাইলে পরেও পি এর ফ্লাক্সের ভ্যালুটা বলছে গ্রেটার। তো তাহলে এই যে পি এর ফ্লাক্সের ভ্যালুটা গ্রেটার, সো হোয়াট ডাজ দ্যাট মিন? যে ইভেন দো ডিসটেন্স বড় তাহলেও তার ফ্লাক্সের ভ্যালু বেশি, সো তার মানে কি লুমিনোসিটি অফ পি ইজ গ্রেটার দ্যান লুমিনোসিটি অফ কিউ। বুঝতে পারছো? জি ভাইয়া। তো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? The release of energy from uranium fuel in a nuclear reactor arises from the process of nuclear what? তো ইউরেনিয়াম কি হয়? ফিশন রিঅ্যাকশন দেয়। তো ফিশন রিঅ্যাকশন অফ ইউরেনিয়াম থেকে কি হয়? এই এনার্জি রিলিজ হয়, যেটা দিয়ে আমরা কি করি? ইলেকট্রিসিটি প্রডিউস করি। সো তাহলে এটা কি হবে? ফিশন রিঅ্যাকশন। তো তাহলে কোশ্চেন নাম্বার 5 এর आंसर হবে সি। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে যে which of the following statements about the absolute zero temperature is correct? যে absolute zero temperature এর ব্যাপারে কোন স্টেটমেন্টটা ঠিক আছে? এখানের মধ্যে কি কি বলতেছে? যে it is the temperature of the deep space, ডিপ স্পেসের টেম্পারেচার অ্যাবসলিউট জিরো না, তার থেকে একটু বেশি, যে 4 কেলভিনের মতো, ঠিক আছে? দেন বলতেছে it is the temperature at which nitrogen gas liquefies, না, নাইট্রোজেন গ্যাস অ্যাবসলিউট জিরো থেকে আরো বেশি টেম্পারেচারে লিকুইফাই হয়। দেন it is the lowest temperature reached so far in an experiment, তো এখানের মধ্যে এই ব্যাপারটা হইতে পারে। আর আরেকটা কি, যে it is the temperature at which the internal energy of an ideal gas is a minimum। তো এখন এখানের জন্য আমাদের অ্যানসারটা তারা কি দিছে দেখো, যে আমরা বাকি কোশ্চেন গুলার অ্যানসার যদি আগে দেখে নেই, যে 4 এর অ্যানসার এ, 5 এর অ্যানসার হলো সি, আর 6 এর অ্যানসার হলো ডি, যে এটা কি ইন্টারনাল এনার্জি হলো সবচেয়ে কম। আর এই যে সি নাম্বারটাই বলছে যে কি এখন পর্যন্ত অ্যাবসলিউট জিরো অ্যাটেইন করা যায় না, অ্যাবসলিউট জিরো কাছাকাছি গেছি কিন্তু এখনো পুরোপুরি কি করা হয় নাই, অ্যাবসলিউট জিরো রিচ করা যায় না। সো অ্যানসারটা হবে ডি, যে ইন্টারনাল এনার্জি অফ আ আইডিয়াল গ্যাস সবচেয়ে মিনিমাম হবে কখন? যে টেম্পারেচার যত কম ইন্টারনাল এনার্জি তত কমে যাবে না, তো তাহলে টেম্পারেচার যত কম ইন্টারনাল এনার্জি তত কম, তো তাহলে অ্যাবসলিউট জিরো তো লোয়েস্ট পসিবল টেম্পারেচার, তো তাহলে ওই সময় আমাদের ইন্টারনাল এনার্জি অফ অ্যান আইডিয়াল গ্যাস কি হবে? মিনিমাম হবে। তো তাহলে এখানের মধ্যে আমরা লিখতে পারি যে কোশ্চেন নাম্বার 6 এর आंसर কি ডি, ঠিক আছে? এখন কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে যে on which of the following does the ultimate fate of the universe depend? যে কোন জিনিসটার উপরে fate of the universe depend করে? the density, যে the actual density of the universe, তাই তো? যে অ্যাকচুয়াল ডেনসিটিটা ক্রিটিক্যাল ডেনসিটির সমান হইলে একরকম, অ্যাকচুয়াল ডেনসিটিটা ক্রিটিক্যাল ডেনসিটি থেকে কম হইলে একরকম, অ্যাকচুয়াল ডেনসিটিটা ক্রিটিক্যাল ডেনসিটি থেকে বেশি হইলে আরেক রকম। তো তাহলে এরকম তিনটা সিনারিও যে ইউনিভার্সের ফেটটা কি করে, এই ডেনসিটি অফ দ্য ইউনিভার্সের উপরে আসলে ডিপেন্ড করে, ঠিক আছে? তো তাহলে
এই জিনিসটা হবে ডেনসিটি অফ দ্য ইউনিভার্স। ওকে, ওয়ালাইকুম আসসালাম আরজু। ওকে, আরজু, রুফায়দার, আরাফ ওরা ফেসবুক থেকে দেখতেছে। ব্যাস 7টা আবার একটু এক্সপ্লেন করবে? কোশ্চেন নাম্বার 7 এ যে আমরা ফেট অফ দ্য ইউনিভার্স যে এক্সপ্লেইন করছিলাম, যে ক্রিটিক্যাল ডেনসিটির সাথে রিলেশন কেমন, যে আমাদের ওপেন ইউনিভার্স, ক্লোজড ইউনিভার্স আর এভার এক্সপেন্ডিং, যে এই তিনটা জিনিস। এই যে যদি আমাদের অ্যাকচুয়াল ডেনসিটি অফ দ্য ইউনিভার্স ক্রিটিক্যাল ডেনসিটির সমান হয় তো তখন কি হবে? ফ্ল্যাট ইউনিভার্স। অ্যাকচুয়াল ডেনসিটি অফ দ্য ইউনিভার্স যদি ক্রিটিক্যাল ডেনসিটি থেকে বড় হয় তো তখন কি হবে? ক্লোজড ইউনিভার্স, যে বিগ ক্রাঞ্চ হবে। আর অ্যাকচুয়াল ডেনসিটিটা যদি কি হয়? ক্রিটিক্যাল ডেনসিটি থেকে ছোট হয় তো তাহলে সারা জীবন ইউনিভার্স এক্সপ্যান্ড করতে থাকবে, ওপেন ইউনিভার্স। ঠিক আছে, এই লেকচারের মধ্যে আমরা এটা এক্সপ্লেন করছিলাম যে ফেট অফ দ্য ইউনিভার্স, এই যে ফেট অফ দ্য ইউনিভার্স অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে? তো এটা কি? দ্য অ্যাকচুয়াল ডেনসিটি অফ দ্য ইউনিভার্স ইজ দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর, যে আসলে ইউনিভার্সের ফাইনালি কি হবে ওই জিনিসটা কি করে? তার ডেনসিটির উপরে ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে? যে সাম বিল্ডিংস কন্টেইন ম্যাটেরিয়ালস দ্যাট ডিসিপেটেড দ্য এনার্জি ফ্রম আর্থকোয়েকস, যে কিছু বিল্ডিং কি করে? আর্থকোয়েক যে হয় তো ওখানের এনার্জিটা, যে আর্থকোয়েকে যে শেকিং হয় ওই শেকিং এনার্জিটা ডিসিপেটেড করে অন্য ফর্মে নিয়ে যায়। তো এখন বলতেছে যে দিস ম্যাটেরিয়ালস ডিফর্ম অ্যাজ দ্য গ্রাউন্ড শেক, যে গ্রাউন্ড যত শেক করে তো এই ম্যাটেরিয়াল গুলি তত ডিফর্ম করে। তো এখন বলতেছে এই ম্যাটেরিয়াল গুলি কেমন হইলে ভালো, ঠিক আছে, কেমন প্রপার্টি হলে ইফেক্টিভ হবে? যে বলতেছে কি যে which of the following properties of the material is necessary for the energy dissipation to be effective। তো এখন ব্যাপারটা দেখো, অনেকজনই ভুল করে ইলাস্টিক বলে, কিন্তু ইলাস্টিক হইলে সমস্যা আছে। সমস্যাটা কি? ইলাস্টিক বিহেভিয়ার কেমন? যে ফোর্স যখন অ্যাপ্লাই করবা তখন ডিফর্ম হবে, ফোর্স যখন ছেড়ে দিবা সে আবার কি করবে? আগের পজিশনে ফেরত চলে আসবে, তাই না? কিন্তু এটা করলে পরে তো সমস্যা। কেমন? যে যখন শেক করতেছে তখন সে এনার্জিটা অ্যাবজর্ব করলো, দেন আর্থকোয়েক চলে গেছে, বাট স্টিল সে এখন তার আগের পজিশনে যাওয়ার জন্য কি করবে? এনার্জিটাকে আবার রিলিজ করবে। তো এইখানের মধ্যে হলো সমস্যা। এখানে আসলে আমরা কি করি? ডেলিবারেটলি, যে এগুলাও কিন্তু তোমাদের লেকচারের মধ্যে আমরা কভার করছিলাম, যে প্রত্যেকটা জিনিসই দেখবা তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে আছে। এর জন্য স্টুডেন্ট বুকটার উপরে আমরা এত বেশি ফোকাস দিয়ে এত সময় নিয়ে আমরা সিলেবাসটা শেষ করছি, বিকজ এইগুলা কোয়েশ্চেন আমাদের কি করতে হবে? অলওয়েজ ট্যাকেল করতে পারতে হবে। যে আমরা যদি সিম্পল হারমোনিক মোশন, যে অসিলেশনস এর ওখানের মধ্যে যদি যাই, অসিলেশনস এর এই চ্যাপ্টারটা কোথায় দেখি, এই যে রেজোন্যান্স এন্ড ড্যাম্পিং, এখানের মধ্যে এই যে রেজোন্যান্স প্রবলেমস এন্ড ড্যাম্পিং সলিউশন, যে রেজোন্যান্স যদি আসলে হয়ে থাকে তো তখন আমাদের জন্য মাঝে মাঝে এটা আনডিজায়ারেবল, যে এটা একটা সমস্যা ক্রিয়েট করে। তো এইটা যেন না হয়, ঠিক আছে, এমন যেন বেশি ফ্রিকোয়েন্সিতে বা বেশি অ্যামপ্লিটিউডে যেন অসিলেট না করে, এর জন্য আমরা জোর করে কি করি? এর জন্য আমরা জোর করে এরকম তাদেরকে এনার্জিটাকে সরায় ফেলি আর কি সিস্টেম থেকে। তো এই যে এখানের মধ্যে যে ক্লাইম্বিং রোপ কিভাবে করে তারা এই কাজটা করে, যে এখানের মধ্যে কি করে তারা, যদি স্টিফ ম্যাটেরিয়াল বাড়ায়, যে স্টিফনেস এন্ড কনস্ট্রাকশন মাস্ট হ্যাভ আ পারফেক্ট কম্বিনেশন। তো এখন এখানে বেশি স্টিফ বানায় ফেললে পরে তখন কি করবে? এনার্জিটাকে হ্যাচকা একটা ওরকম টান দিবে, যে এটা হলো মাউন্টেন ক্লাইম্বারের একটা ইয়ে নিয়ে বলতেছিল। আবার স্টিফনেস কম হইলে পরে তখন আবার এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি সে অ্যাবজর্ব করবে না। তো এখন এই যে এই জায়গাটায় ডিউরিং অ্যান আর্থকোয়েক, এই জায়গাটা হলো আমাদের এই এমসিকিউর অ্যানসারটা। দেখো, ডিউরিং অ্যান আর্থকোয়েক স্টিল ফ্রেমড বিল্ডিংস ক্যান অ্যাবজর্ব সাম অফ দ্য ভাইব্রেশনাল এনার্জি। কেন? বিকজ স্টিল হলো ডাকটাইল। তো এখন ডাকটাইল ম্যাটেরিয়াল মানে কি? যে সে প্লাস্টিক্যালি ডিফর্ম করবে, সো ইটস প্লাস্টিক ডিফরমেশন ড্যাম্পস দ্য অসিলেশন। তো তার মানে আমরা এই ড্যাম্পিং করার জন্য বা আর্থকোয়েকের সময়
এত বেশি অসিলেশন যেন না হয়, এটা থেকে থামানোর জন্য আমাদের কি করতে হবে, প্লাস্টিক ডিফরমেশন করাইতে হবে, যে ডেলিবারেটলি যে ইচ্ছা করে আমরা কি করব, এমন ম্যাটেরিয়াল দিব যেন সে কি করে, প্লাস্টিক ডিফরমেশন আন্ডারগো করে। যে প্লাস্টিক ডিফরমেশন আন্ডারগো করলে পরে কি হবে, তখন এনার্জিটাকে সে অ্যাবজর্ব করে ফেলতে পারবে বা সিস্টেম থেকে বের করে ফেলতে পারবে। যে এখানের জন্য তাহলে অ্যানসারটা আমাদের কি হবে, অনেকজনই ভুল করে তারা ইলাস্টিক দিয়ে দেয়, কিন্তু আসলে এখানে আমরা কি চাই, এখানে আমরা চাই প্লাস্টিক ডিফরমেশন। যে কোশ্চেন নাম্বার 8 এর অ্যানসারটা দেখো, এই যে কোশ্চেন নাম্বার 8 এর অ্যানসার হলো বি, প্লাস্টিক ডিফরমেশন। যে ইলাস্টিকটা কারেক্ট না কেন, যে এ ইজ নট কারেক্ট বিকজ ইলাস্টিক ডিফরমেশন রিটার্নস দ্য এনার্জি টু দ্য অসিলেশন, যে অসিলেশনটা হচ্ছিল ওখানে আবার এনার্জিটা ফেরত দিয়ে দেয়। দেন স্টিফনেস বাড়াইলে কি সমস্যা, যে সি ইজ নট কারেক্ট বিকজ স্টিফ ম্যাটেরিয়ালস রিকোয়ার লার্জ স্ট্রেসেস টু ডিফর্ম। তো তাহলে যদি এনাফ যে ওরকম বড় সড়ো কোনো অসিলেশন না হইলে সে কি করবে না, ডিফর্মই করবে না। দেন স্ট্রং ম্যাটেরিয়াল কি করে, ডি ইজ নট কারেক্ট বিকজ স্ট্রং ম্যাটেরিয়ালস উইথস্ট্যান্ড লার্জ স্ট্রেসেস উইদাউট ব্রেকিং। তো তাহলে এখানের জন্য আমাদের সবচেয়ে লজিক্যাল অ্যান্সারটা কি, প্লাস্টিক ডিফরমেশন যেন করে। ওকে, তো এর জন্য তোমাদের স্টুডেন্ট বুকটা এত কেয়ারফুলি তোমাদের পড়তে হবে, বুঝতে পারছো? যে প্রত্যেকটা লাইন, এই যে জাস্ট সিম্পল একটা চিপা দিয়ে একটা লাইন অ্যাড করে রাখছো, ওখান থেকে একটা এমসিকিউ তারা কোয়েশ্চেন করে ফেলছে। তো তাহলে এরকম টাইপের কোয়েশ্চেন গুলো আমাদের অ্যান্সার করতে পারার জন্য স্টুডেন্ট বুকটাকে একদম টপ টু বটম সবকিছু একদম খুঁতায় খুঁতায় পড়তে হবে, ঠিক আছে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না আর কি। এখন কোশ্চেন নাম্বার 9 আছে, কোশ্চেন নাম্বার 9 এর এখানে এই যে এখানের মধ্যে দেখো, on the Hertzsprung-Russell diagram shown the temperature scale is incomplete। যে টেম্পারেচারের যে স্কেলটা দিছে, এই যে মাঝে হলো 6000, এখানে y আর এখানে x, এই দুইটা ভ্যালু দেয় নাই। তো এখন তাদের ভ্যালুগুলা কত কত হইতে পারে। তো আমরা এত একটা জিনিস জানি যে Hertzsprung-Russell ডায়াগ্রাম তো এরকম উল্টা, যে টেম্পারেচার কোন ডিরেকশনে বাড়ে, লেফট ডিরেকশনে টেম্পারেচার বাড়ে, তাই তো? তো তাহলে y এর টেম্পারেচারের ভ্যালু হবে কম আর x এর টেম্পারেচারের ভ্যালু হবে বেশি। তো তাহলে এই দুইটার মধ্যে যে কোনো দুইটা অ্যান্সার হইতে পারে। কিন্তু আমাদের একটা স্টেপের কথা বলছিলাম যে আমাদের কি হয়, প্রতি স্টেপে এরকম ডাবল হয়, যে এটা 6000, তো তাহলে x কি হবে 6000 এর ডাবল, তো তার মানে 12000, আর এটা 6000 মানে y কি হবে 6000 এর হাফ, তো তার মানে 3000। তো তাহলে 2000 আর 10000 এই দুইটা আমাদের হবে না, আমাদের অ্যান্সারটা কি হবে, x এর ভ্যালু হবে 12000, যে 6000 এর ডাবল আর কি। যে স্কেল আমাদের কি করতে থাকে, এরকম ডাবল করে করে বাড়তে থাকে। Hertzsprung-Russell ডায়াগ্রামের টেম্পারেচারের স্কেল এর জন্য আমরা এরকম আলাদা করে দেখাইছিলাম, যে Hertzsprung-Russell ডায়াগ্রামের টেম্পারেচারের স্কেল, এরপর Hertzsprung-Russell ডায়াগ্রামের ব্রাইটনেস এর আরেকটা স্কেল আছে, যে অ্যাবসোলুট ম্যাগনিটিউড বা অ্যাবসোলুট ব্রাইটনেস। তো তাহলে পরে এই ব্যাপারটা, তো তাহলে এটা কি হয়, টেম্পারেচার ডাবল হয়। তো তাহলে দিস উইল বি 12000 আর y হবে 3000। এই যে তার অ্যানসারের মধ্যে কি দিছে দেখো, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এর অ্যানসার হলো সি। ডি কেন না, যে ডি ইজ নট কারেক্ট বিকজ দ্য টেম্পারেচার শুড ইনক্রিজ, কি বলে, শুড ডিক্রিজ লগারিদমিক্যালি ফ্রম x টু y। তো তাহলে x থেকে y এ কি করতে হবে, লগারিদমিক্যালি কমতে হবে। তো তাহলে ওই যে যেটা বললাম, ডাবল এর ডাবল এর ডাবল, তো এইভাবে ডাবল করে করে ওভাবে করে যাবে, লগারিদম একটা রিলেশনশিপ থাকবে। এখানে কি করছে, লিনিয়ার রিলেশনশিপ দিছিল, যে ডি নাম্বার অপশনে কি দিছে, এটা 2000, এটা 10000, মানে কি একটা লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেল মানে কি, যে ইকুয়াল অ্যামাউন্টে বাড়ে বা ইকুয়াল অ্যামাউন্টে কমে, কিন্তু এখানে তো ইকুয়াল অ্যামাউন্টের ব্যাপার নেই, এখানের মধ্যে কি হবে, প্রতি স্টেপে ডাবল করে চেঞ্জ হবে, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার হবে সি। ওকে, দেন ফাইনালি আমাদের কোশ্চেন নাম্বার 10, যে এমসিকিউ লাস্ট কোশ্চেন, এখানের মধ্যে কি বলতেছে, যে ফিক্সড mass of gas is kept at a constant temperature। তো একটা সার্টেন mass of gas কে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে রাখা হয়েছে। তো টেম্পারেচার আর mass হলো কনস্ট্যান্ট। তো টেম্পারেচার আর mass যদি কনস্ট্যান্ট হয়, তো এখন বলতেছে কোনগুলা, কোন গ্রাফটা কারেক্ট, যে প্রেসার আর ভলিউমের সাথে রিলেশন কেমন, প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তো তার মানে এই গ্রাফটা কারেক্ট নাকি,
সো তাহলে প্রেসার আর ভলিউমের সাথে রিলেশনশিপ কেমন, যখন নাকি টেম্পারেচার আর মাস কনস্ট্যান্ট, যে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তো অ্যানসার হবে আমাদের এইটা, কোশ্চেন নাম্বার 10 এর অ্যানসার হবে বি। ওকে, এখন ফার্স্টেই আমাদের কোশ্চেন নাম্বার 11, যে ডেসক্রিপটিভ কোশ্চেনের একদম প্রথম কোশ্চেনে কি অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড কোশ্চেন, যে কোশ্চেন নাম্বার 11 এ কি বলতেছে যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মানে কি। আমরা কি বলছিলাম, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল কি জিনিস আরিফিন? তার লুমিনোসিটি নোন থাকবে। যার লুমিনোসিটি আমরা জানি। এক্সিলেন্ট। তো তাহলে পরে হ্যাঁ বলছিলাম যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মানে কি এই জিনিসটা। তো এখন এখানের মধ্যে মুহাম্মিন অলরেডি বলে দিছে যে কি জিনিস, যে লুমিনোসিটি যে সেলেস্টিয়াল বডির আমরা অলরেডি জানি, ঠিক আছে, যে কোন একটা সুপারনোভা বা কোন একটা পালসেটিং স্টার বা কোন একটা সেফাইড ভেরিয়েবল, এরকম অনেকগুলো নাম আমরা বলছিলাম যে এই সবগুলাকে আমরা কি বলি, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বলি। তো এখানের মধ্যে কাজটা কি, যে the distance to the galaxy Messier 33 has been determined by means of a standard candle। তো এখন বলছে যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মানে কি। তো স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মানে হলো এমন একটা সেলেস্টিয়াল বডি যার আমরা কি জানি, লুমিনোসিটি জানি। যে এখানের মধ্যে তারা কি বলতেছে দেখো, এই যে a standard candle is a stellar object of known luminosity। তো তার মানে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হলো এমন একটা জিনিস যার লুমিনোসিটি আমরা কি করি, আগের থেকেই জানি। ওকে, তো তাহলে এইটা গেল আমাদের ফার্স্ট এর কোশ্চেন, এ নাম্বার। বি নাম্বারে কি বলতেছে দেখো, যে describe how the distance of Messier 33 from earth can be determined by means of a standard candle। তো স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ইউজ করে কিভাবে ডিসটেন্স মেজার করে এই প্রসেসটা আমাদেরকে বলতে বলছে। তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল এমন একটা জিনিস যার আমরা কি জানি, যে আমরা এটা যদি লিখে ফেলি, a standard candle is a stellar body whose luminosity is known। ঠিক আছে, এটা হলো এমন একটা স্টেলার বডি যার লুমিনোসিটি আমরা আগের থেকে জানি। দেন বি নাম্বারে কি বলতেছে, যে describe how the distance of Messier 33 from the earth can be determined by means of a standard candle। তো তাহলে এটা কিভাবে, ফার্স্ট অফ অল আমরা তো লুমিনোসিটি জানি, we already know the luminosity of Messier 33 as it is a standard candle। দেন আরেকটা ব্যাপার কি, আমাদের ডিসটেন্স বের করার জন্য কি ইউজ করব, দেখো ফ্লাক্স। একটু আগে আমরা একটা এমসিকিউ তে ইউজ করে আসছিলাম না, যে স্টার পি আর স্টার কিউ এর জন্য, যে ফ্লাক্স ইজ ইকুয়াল টু কি, লুমিনোসিটি ডিভাইডেড বাই 4 পাই ডি স্কয়ার। তো তাহলে এখানের জন্য ডি টাকে সাবজেক্ট করলে কি আসে, লুমিনোসিটি ডিভাইডেড বাই 4 পাই ইনটু ফ্লাক্স পুরাটার উপরে রুট ওভার। তো এখন লুমিনোসিটি আমরা আগের থেকে জানি, তো তাহলে ডিসটেন্স বের করার জন্য আর কি জানা দরকার, ফ্লাক্সটা বের করা দরকার নাকি ফারান? জি ভাই। তো তাহলে ফ্লাক্সটা আমরা কিভাবে বের করতে পারি, আরতে আমরা স্পেকট্রোমিটার ইউজ করে বা আমাদের এরকম স্পেকট্রোমিটার ইউজ করে ফ্লাক্স বের করার ইজি ওয়ে আছে। তো এই যে এখানের মধ্যে বলতেছে যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ইজ আইডেন্টিফাইড ইন দা গ্যালাক্সি। তো তাহলে ওই যে গ্যালাক্সির ডিসটেন্সটা বের করব, তো তার স্ট্যান্ডার্ড ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করব, দেন দা ফ্লাক্স রিসিভড ইজ মেজার্ড। তো তাহলে আরতে যত ফ্লাক্স আসতেছে ওই ফ্লাক্সটা আমরা মেজার করলাম। দেন the inverse square law is used to determine the distance of known luminosity of the standard candle। কেমন, এই যে except references to f equal to l by 4 pi d square, যেটা আমরা ফর্মুলার কথাটা বললাম। তো এই যে এখানের মধ্যে কি করতেছে, ওই যে ইনভার্স স্কয়ার ল ইউজ করে f মেজার করতেছি
লুমিনোসিটি আগের থেকে জানি, তো তাহলে এইভাবে করে আমরা বের করব। সো এখানের মধ্যে কাজটা কি? সো এখানের মধ্যে আমাদের ব্যাপারটা হবে এরকম। সো আইডেন্টিফাই a standard candle in the galaxy and measure the flux, measure the value of flux received from Earth. আইডেন্টিফাই এ স্ট্যান্ডার্ড নাকি স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হবে? What's a standard candle? Sorry. Identify a standard candle in the galaxy and measure the value of flux received from Earth. Then using F equal to L by 4 pi d square, so d is equal to eta, determine the value of distance. আমাদের কি মেনশন করতে হবে where L is equal to luminosity, F is equal to flux? হ্যাঁ, এটা বলে দিলে পরে আরো সেফ আর কি, যে ওরকম এই ফর্মুলাটা দিয়ে দেন বলে দিবা যে ইন দিস ফর্মুলা এই টার্ম এইটা রিপ্রেজেন্ট করতেছে, এই টার্ম এইটা রিপ্রেজেন্ট করতেছে, তো তাহলে পরে ভালো। তো এখন বলতেছে সি নাম্বারে যে state why trigonometric parallax would not be a suitable method to determine the distance to Messier 33, যে trigonometric parallax কেন সুটেবল হবে না, বিকজ trigonometric parallax আমাদের একটা লিমিটেশন আছে কি, যে অনেক বেশি ডিসটেন্স যদি হয়ে যায় তো তাহলে পরে প্যারাল্যাক্স অ্যাঙ্গেলটা এত ছোট হয়ে যাবে যে তাকে ইফেক্টিভলি কি করা যাবে না, মেজার করা যাবে না। এই যে because the distance is too large or the angular displacement is too small to measure, যে অ্যাঙ্গেল যেটা হবে ওটা খুবই কি হবে, ছোট। সো এর জন্য ট্রিগোনোমেট্রিক প্যারাল্যাক্স মেথডটা কি করা যাবে না, ইউজ করা যাবে না। যে বলবো কি, because the distance is too large। ঠিক আছে, তো এই জিনিসটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 11। এখন কোশ্চেন নাম্বার 12, এটা আবার আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি রিলেটেড ওই চ্যাপ্টারের সাথে। কি বলতেছে যে ইন আ ডিশওয়াশার ওয়াটার এট 16 ডিগ্রি সেলসিয়াস, তো একটা ডিশওয়াশারের যে পানি ওটার ইনিশিয়াল টেম্পারেচার হলো 16 ডিগ্রি সেলসিয়াস, ওইটাকে হিট করে যে ইজ হিটেড টু আ টেম্পারেচার অফ 50 ডিগ্রি সেলসিয়াস বিফোর বিং ইউজড টু ওয়াশ দা ডিশেস। তো তাহলে গরম পানি দিয়ে ধোয় কেন, তাহলে যেন ময়লাগুলি আরো ইজিলি উঠে যায়। হ্যাঁ, তো এখন 12 এর এ নাম্বারে বলতেছে যে শো দ্যাট the energy that must be supplied to the water to bring it to the correct temperature is about এত। তো শো দ্যাট এর ম্যাথের সময় আমরা কি করি আরিফিন, যত সিগনিফিকেন্ট ফিগার শো করতে বলে তার থেকে এক সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব। ওকে, তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে ইনফরমেশন গুলা কি দিচ্ছে, ওয়াটারের ম্যাস জানি, ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি জানি, আর ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচার জানি। মানে কি, we can determine the change in temperature delta T বা delta theta। ওকে, তো তাহলে চেঞ্জ ইন টেম্পারেচারটা কত, 34 ডিগ্রি সেলসিয়াস। তো ম্যাস জানি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি জানি, তো এনার্জির ফর্মুলা কি, E is equal to mc del theta। তো m হলো 18, c হলো 4200 আর theta হলো 34, যে চেঞ্জ ইন টেম্পারেচার। তো এটা করলে পরে কত আসে? আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। হ্যাঁ, আনসার আছে 2570400 2570 400 মানে 400 আর কি। 400। তো তাহলে পরে এটাকে লিখবো কত, 2.6 into 10 to the power 6 জুল। ঠিক আছে, যে আমাদের জি ভাই। শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে, তো তাহলে ফাইনাল অ্যান্সারটা আমরা কি দিব, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলে তার থেকে এক সিগনিফিকেন্ট ফিগার বেশি দিতে হয়। তো তাহলে এইটা। ওকে, সো এখন এইটা গেল আমাদের এনার্জির ক্যালকুলেশন। এখন বি নাম্বারে বলতেছে কি
যে the power of the heater in the dishwasher is 1800 watt. তো এখন বলতেছে যে ক্যালকুলেট দ্য টাইম ইট টেকস ফর দ্য ওয়াটার টু বি ব্রট টু দ্য কারেক্ট টেম্পারেচার। তো তাহলে পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম। তো তাহলে কত সময় লাগবে এত পাওয়ারে যদি হিট করা হয়? তো তাহলে এনার্জি ডিভাইডেড বাই পাওয়ার। তো এনার্জি হলো 2.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 আর পাওয়ার হলো 1800। তো এটা করলে পরে কত আসে টাইম? হ্যাঁ, আমরা কি 2.6 into 10 to the power 6 দিব নাকি ওই যে অরিজিনাল যে ভ্যালুটা আসছে ওইটা না, দিব? শো দ্যাট এর ভ্যালুটা যে ফাইনালি যা দিছে ওইটা, আচ্ছা, ওইটাও দিতে পারো, ওইটাও সমস্যা নাই, কিন্তু এটা দেওয়া আরো ভালো। হ্যাঁ 1444.444 এমন। 1444.4444 এটা। জি সো তাহলে 1400 সেকেন্ড নাকি? জি ভাই। তো তাহলে 1400 সেকেন্ড লাগবে ওই ওয়াটারটাকে এই টেম্পারেচারে নিয়ে আসতে। এখন বলতেছে যে বি নাম্বারে আমরা কি অ্যাজাম্পশন করছি? আমরা অ্যাজাম্পশন করছি যে কোনো হিট আমাদের সারাউন্ডিং এ লস হয় না, যে পুরো হিটটা কি হয়েছে শুধু ওয়াটারটাকে হিট আপ করতে ইউজ আপ হয়েছে আর কি। যে স্টেট দ্য অ্যাজাম্পশন নেসেসারি টু পারফর্ম দ্য ক্যালকুলেশন ইন বি। তো এই যে এখানের জন্য আমরা 11 নম্বরের অ্যানসারটা কি বলে 12 নম্বরের অ্যানসারগুলো যদি দেখি, তো এই যে 2.6 into 10 to the power 6 এইটা, then 1400 seconds, then all the heat energy supplied is used to heat the water. তো তার মানে কোন এনার্জি সারাউন্ডিং এ ট্রান্সফার হয় নাই বা সব এনার্জি ওয়াটারটাকে হিটের জন্য ইউজ করা হয়েছে। তো তাহলে এই যে all the energy was used to heat the water, ঠিক আছে? তো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 12। এই যে এখানের মধ্যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা খুবই 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 ইন্টারেস্টিং। এই জায়গাটা নিয়ে আমরা কিন্তু লাস্ট ক্লাসে, যে একদম লাস্ট ক্লাস অফ দ্য লেকচার, এক্সপ্লেন করছিলাম কি যে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি নিয়ে কথা। যে এখানের মধ্যে খেয়াল করো ব্যাপারগুলা কেমন। আরিফিন, এখানের মধ্যে দেখো যে ডার্ক ম্যাটার যে আছে এটা কিভাবে বুঝছে তারা। এই যে সেন্টার অফ দ্য গ্যালাক্সি হলো এখানে। তো এখন সেন্টারের কাছাকাছি যে সব স্টার গুলি থাকে তাদের রোটেশনাল স্পিড বেশি হবে, আর সেন্টার থেকে যত দূরে যাবে তাদের রোটেশনাল স্পিড কমে যাবে। এটা হলো নরমাল অ্যাজাম্পশন বা নরমালি এমনই হয়। যে আমাদের সোলার সিস্টেমে যে প্ল্যানেট গুলি সানের অ্যাবাউটে অরবিট করে না, তো কি হয় যেই সব প্ল্যানেট গুলি সানের কাছে তাদের ভেলোসিটি হয় বেশি, যেসব প্ল্যানেট গুলি সানের থেকে দূরে তাদের ভেলোসিটি হয় কম। এইটাই নরমাল, এইটাই হওয়া উচিত। কিন্তু তারা এখানের মধ্যে যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মধ্যে তারা এখানের মধ্যে একটা উইয়ার্ড একটা ব্যাপার অবজার্ভ করছে। কেমন উইয়ার্ড ব্যাপার? যে সেন্টার অফ দ্য গ্যালাক্সিতে এন্ড তার কাছাকাছি যত ভেলোসিটি, অনেক দূরে চলে যাওয়ার পরেও ভেলোসিটি সেম আছে। তো তাহলে এর মানে কি ভেলোসিটিটা কমে যাওয়ার কথা কিন্তু কমে নাই, যে ভেলোসিটিটা যত ছিল ওইরকমই আছে। তো এখন বলতেছে এই ব্যাপারটা কিভাবে পসিবল, কেন? আচ্ছা ভাইয়া, ভেলোসিটি কমবেও কেন? ভেলোসিটি ডিসটেন্স তো এমনি কেন? বাড়তেছে। বিকজ তুমি যত সেন্টার অফ দ্য গ্যালাক্সি থেকে যত দূরে যাবা তোমার জিপি তত বাড়বে। তো জিপি বাড়লে পরে কাইনেটিক এনার্জি কমে যাবে। যে কমেটের ভেলোসিটি নিয়ে আমরা কমেন্ট করতাম না, মনে আছে? ও লেভেলস একদম মুখস্থ একটা কোশ্চেন যে ছিল যে কমেট যত সানের কাছে আসে তখন স্পিড বেড়ে যায়, জি জি ভাইয়া। যখন সানের থেকে দূরে চলে যায় তখন স্পিড কমে যায়। তো তখন আমরা কি বলতাম যে যত কাছে আসবে তত জিপি কম, মানে তত কাইনেটিক এনার্জি বাড়বে, তো তার মানে তত বেশি ভেলোসিটিতে মুভ করবে। যখন দূরে চলে যাবে তখন কাইনেটিক এনার্জিটা জিপি তে কনভার্ট হয়ে যাবে, তো তার মানে কি তখন যে স্পিডটা কমে যায় দূরে চলে গেলে। তো এখন এখানের মধ্যে তারা ব্যাপারটা কি দেখতেছে যে দূরে গেলেও ভেলোসিটিটা আগের মতনই আছে। তো তার মানে কি এমন কোনো কিছু এক্সিস্ট করে যার কোনো লাইট নাই, যে তাকে দেখতে পাইতেছি না চোখে, কিন্তু তার কি আছে একটা ম্যাস আছে। তো তাহলে ম্যাস আছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না, তো এর জন্য তাকে আমরা নাম কি দিছি? ডার্ক ম্যাটার। তো এই সব টাইপের ব্যাপার নিয়ে এখানের মধ্যে আমাদের এক্সপ্লেনেশন। এই যে
analysis of the light emitted from the Andromeda galaxy enables a value of the mass of the Andromeda to be calculated. তো তাহলে visible universe যে যতটুকু দেখা যায় ইউনিভার্সে ওইটুকু দেখে যে ওই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির অতটুকু দেখে আমরা তার কি করছি একটা ম্যাস ক্যালকুলেট করছি যে তার লাইটের ভ্যালু দেখে বা তার ইন্টেন্সিটি এসব দেখে একটা উইয়ার্ড ক্যালকুলেশন করে সায়েন্টিস্টরা বের করছে যে অ্যান্ড্রোমেডার ম্যাসটা এত, কিন্তু calculation based on the rate of rotation on the spiral arm produce a much greater value for the mass of the galaxy. তো তাহলে ভেলোসিটি ইউজ করে ম্যাস ডিটারমাইন করলে ম্যাসের ভ্যালু আসে বেশি, আর লাইট যেটা দেখতেছি যে ভিজিবল ইউনিভার্স দেখে যেটা দেখতেছি ওখানে ম্যাসের ভ্যালু আসে কম। তো এখন বলতেছে এক্সপ্লেইন হোয়াট সায়েন্টিস্টস হ্যাভ কনক্লুডেড ফ্রম দিস ডিফারেন্স ইন ভ্যালুস। তো এক জায়গায় ম্যাস বেশি পাইতেছি, এক জায়গায় ম্যাস কম পাইতেছি, তো তার মানে কোন একটা তো ঘাপলা আছে, যে এমন কোন একটা ম্যাস আছে যেটা আমরা কি করতে পাইতেছি না, চোখে দেখতে পাইতেছি না, যে সে লাইট এমিট করে না। তো তাহলে এর জন্য এটার নাম কি দিছে তারা, ডার্ক ম্যাটার, যেটা আমরা দেখবো বি নাম্বারের অ্যানসারে যখন আসবো। অ্যানসারের মধ্যে আমরা দেখবো ফার্স্টে আমরা এ নাম্বারটা প্রথমে পড়ে নেই, তারা কি ক্যালকুলেশন করতে বলছে এগুলা দেখে নেই, এগুলো একদম ইজি ক্যালকুলেশন। দেখি কি বলছে 13 নাম্বার। The sun is one of the billions of stars in the Milky Way galaxy. তো মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে অনেক অনেক স্টার আছে, তো বিলিয়নস এন্ড বিলিয়নস অফ স্টারের মধ্যে সান হলো একটা স্টার। তো এখন বলতেছে দ্য নিয়ারেস্ট গ্যালাক্সি টু দ্য মিল্কি ওয়ে ইজ দ্য অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তো আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম কি, অ্যান্ড্রোমেডা। তো দ্য অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হ্যাজ স্পাইরাল আর্মস অ্যারাউন্ড ইটস সেন্টার অ্যাজ শোন। আচ্ছা, তো এখন বলতেছে এ নাম্বারে the spiral arms of the Andromeda galaxy are rotating about its center with a large velocity. এই যে স্পাইরাল আর্ম গুলো যে অনেক দূরে, এরকম আর্ম গুলা অনেক হাই একটা ভেলোসিটিতে রোটেট করতেছে। কত? the center of the Andromeda is approaching the Milky Way at a velocity of 120 meter per second. তো এখন A1 এ বলতেছে light of wavelength এত ন্যানোমিটার is emitted from the atoms in the center of the Andromeda galaxy. তো actual wavelength আমাদের দিছে এত, তো actual wavelength জানি, relative velocity জানি। তো তাহলে আমাদের যে ডপলার ইফেক্ট ইউজ করে একটা ফর্মুলা ছিল না, যে ডেল্টা ল্যামডা বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বাই সি। তো এই ফর্মুলা ইউজ করে আমরা কি করতে পারবো, চেঞ্জ ইন ওয়েভলেন্থটা বের করতে পারবো। তো চেঞ্জ ইন ওয়েভলেন্থ ইউজ করে দেন ফাইনালি বের করব কি, যে কত ওয়েভলেন্থের ওয়েভ আমরা অ্যাকচুয়ালি আর্থে অবজার্ভ করি। ঠিক আছে, সো ফার্স্টে আমরা চেঞ্জ ইন ওয়েভলেন্থটা যদি বের করি, যে ডেল্টা ল্যামডা ইজ ইকুয়াল টু কি আসে, ভি ইনটু ল্যামডা ডিভাইডেড বাই সি। সরি, এখন এখানে যদি আমরা ভ্যালুগুলি বসাই, তো ডেল্টা ল্যামডার ভ্যালুটা কত আসে দেখি। সো ভি হলো 120 কিলোমিটার পার সেকেন্ড। তো তাহলে কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 10 টু দি পাওয়ার 3। ওয়েভলেন্থটাকে যে 486 আমরা ন্যানোমিটারে রাখি, তাহলে আমাদের চেঞ্জ ইন ওয়েভলেন্থটাও ন্যানোমিটারে আসবে। এটা আমাদের পরে ফাইনাল ওয়েভলেন্থ ক্যালকুলেট করাতে হেল্প করবে, ইজি হবে আর কি। আর নিচে স্পিড অফ লাইট কত, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। এটা করলে পরে দেখো তো চেঞ্জ ইন ওয়েভলেন্থটা কত আসে, যে ডেল্টা ল্যামডাটা কত আসে। ভাইয়া 0.1944 0.1944 এমন। ওকে, সো এত ন্যানোমিটার আসলো, মানে কত, যে 0.2 ন্যানোমিটার। ওকে, জি ভাই। সো তাহলে 0.2 ন্যানোমিটার হলো আমাদের চেঞ্জ ইন ওয়েভলেন্থ। তো এখন আমাদের অ্যাকচুয়াল ওয়েভলেন্থটা হলো 486, আর ওয়েভলেন্থ এতটুকু চেঞ্জ হচ্ছে। এখন বলো তো ওয়েভলেন্থটা কি, আর্থে যে ওয়েভলেন্থটা রিসিভ করবে এটা কি বড় হবে নাকি ছোট হবে অ্যাকচুয়াল ওয়েভলেন্থ থেকে? আরিফিন, ছোট হবে না ভাই? আর্থে যে
ওয়েভলেন্থটা রিসিভ করবে এটা ছোট হবে কেন? আমরা প্রজেক্টটা change in কম্প্রেস হয়ে wavelength যাচ্ছে না স্যার? ভেরি গুড, এই যে লিখে দিছে কি অ্যাপ্রোচিং, তো টুয়ার্ডস দা আর্থ মুভ করতেছে, তো আর্থের দিকে যদি মুভ করে তো তখন কি হবে? ব্লু শিফট, তাই না? ব্লু শিফট মানে ওয়েভলেন্থ কমে যাবে। আর যদি বলতো যে অ্যান্ড্রোমেডা ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দা মিল্কি ওয়ে, তো তখন আমরা বুঝতাম কি রেড শিফট হচ্ছে, তো তখন ওয়েভলেন্থ আমাদের বেশি হইতো, তাই না? তো তাহলে ওয়েভলেন্থ এট আর্থ ইকুয়াল টু কি হবে? অ্যাকচুয়াল ওয়েভলেন্থ মাইনাস চেঞ্জ ইন ওয়েভলেন্থ। তো তাহলে 486.0 মাইনাস 0.2, তো তার মানে 485.8 ন্যানোমিটার। তো এখানের মধ্যে তারা কি করছে আমরা যদি দেখি, এই যে তারা চেঞ্জ ইন ওয়েভলেন্থটা ডিরেক্টলি এমন লিখে দিয়েছে যে 486 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই 486। তো তাহলে পরে এখানে ল্যামডা কত পাইছে তারা? এই যে দেখো 485.8 ন্যানোমিটার। যে এখানের মধ্যে আমরা এই প্রসেস ফলো করছি, যে অর দিয়ে এই প্রসেসটা ফলো করছি। কি চেঞ্জ ইন ওয়েভলেন্থ হলো 0.194, তো তাহলে পরে ফাইনাল যে ওয়েভলেন্থটা আমরা রিসিভ করব এটা কি হবে? 486.0 মাইনাস 0.2, তো তাহলে পরে 485.8, এই যে 485.8 ন্যানোমিটার। বুঝতে পারছো এটা আরিফিন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এরপরে A2 তে বলতেছে কি, A2 তে বলতেছে যে explain why this wavelength would not be obtained when measuring the wavelength of light from atoms in the outer part of the spiral arms of the Andromeda galaxy। যে বলতেছে এই যে ওয়েভলেন্থের ভ্যালুটা পাইছি, এই ওয়েভলেন্থের ভ্যালুটা কোন জায়গার জন্য? সেন্টার অফ দ্য অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির জন্য, তাই না? যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির সেন্টারের জন্য আমরা এই ওয়েভলেন্থটা ডিটারমাইন করছে। বলছে যে সেন্টার বাদ দিয়ে আমরা যদি, এই যে সেন্টার অফ দ্য গ্যালাক্সি বাদ দিয়ে আমরা যদি স্পাইরাল গুলা, এই যে এন্ডের স্পাইরাল গুলা ইউজ করে ক্যালকুলেট করতাম, তো তাহলে কেন পাইতাম না? তো এখন এখানের মধ্যে লজিকটা কি হইতে পারে দেখো, সেন্টার অফ দ্য গ্যালাক্সি তো স্ট্রেট ইদার আর্থের দিকে আসতেছে বা আর্থের থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা দেখো যে মনে করো এখানে হলো আর্থ, তো এই যে সেন্টার অফ দ্য গ্যালাক্সি যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিটা আর্থের দিকে আসতেছে, ওকে? কিন্তু আমরা যদি সেন্টারটা না নিয়ে কি করতাম, এই এন্ড গুলা নিয়ে কাজ করতাম, তখন কি হইতো দেখো তো? এন্ড গুলা কি করতেছে, যে স্পাইরাল এন্ড গুলা কি রোটেট করতেছে না? এই যে দেখো স্পাইরাল আর্ম, এই স্পাইরাল আর্মটা কি করতেছে? আর্থের থেকে দূরে চলে যাচ্ছে, আর এই স্পাইরাল আর্মটা আর্থের দিকে আসতেছে। তো তাহলে সিন্স এই যে স্পাইরাল আর্মটা যে রোটেশনের মধ্যে আছে, যে সে একটা কি আছে, মুভমেন্টের মধ্যে আছে, তো এর জন্য কি হয়? এর জন্য আমরা এক্স্যাক্টলি ওয়েভলেন্থটা কি করতে পারবো না। স্পাইরালটা যদি ক্যালকুলেট করতাম তো তাহলে পর আমরা বের করতে পারতাম না। যে কি বলতেছে দেখো, এই যে there are different Doppler shifts for light in either arm। কেন ডিফারেন্ট ডপলার শিফট হচ্ছে? because the stars in the arms are moving relative to the center, or because the stars in the arms have additional velocity component। ওই যে তারা কি করতেছে, যেহেতু ওগুলা স্পিন করতেছে, তো এই পার্টটা শো করবে কি রেড শিফট, আর এই পার্টটা শো করবে ব্লু শিফট। তো তাহলে এই যে আমাদের ভেলোসিটির একটা ডিফারেন্স, তো এটার জন্য কি হবে? ডিফারেন্ট ডপলার শিফট অ্যারাইজ করতেছে আর কি। তো আমরা যদি এখানের জন্য অ্যানসারটা লিখি, তো ফার্স্ট এইটা কত ছিল? 485.8 ন্যানোমিটার। আচ্ছা, তো এখন এখানের জন্য যেটা বলতেছিলাম যে ডিফারেন্ট ডপলার শিফট, সরি, will occur for the outer parts of the spiral end। কেন? as they have a rotational or spinning
rotational movement about the center of the galaxy. ঠিক আছে, তো যেহেতু তার কি আছে একটা রোটেশনাল মুভমেন্ট ছিল, এই যে because the stars in the arms are moving relative to the center, তো তাহলে ওই জিনিসটা as they have a rotational movement about the center of the galaxy, তো এর জন্য কি হবে ডিফারেন্ট ডপলার শিফট হবে স্পাইরাল এন্ড এর জন্য। তো এর জন্য আমরা যে ওয়েভলেন্থের ভ্যালু সেন্টার দিয়ে ইউজ করে ক্যালকুলেট করছি ওই সেম ভ্যালুটা আমরা স্পাইরাল এন্ড গুলার জন্য পাবো না। ঠিক আছে, এরপরে এই যে আমরা এই কোশ্চেন অলরেডি এক্সপ্লেন করছি যে কি হইতেছে, অ্যানালাইসিস করে দেখা গেছে যে লাইট এমিট করে এমন জায়গাগুলা থেকে একটা ম্যাচ বের করলাম, আর ভেলোসিটি যে রোটেশনাল ভেলোসিটি ইউজ করে যে ভেলোসিটিটা হয় ওইটা ইউজ করে একটা ম্যাচ বের করলাম। দেখা গেল কি যে ভেলোসিটি ইউজ করে যেটা বের করা হয়েছে, যে রোটেশনাল ভেলোসিটি ইউজ করে যেটা বের করা হয়েছে ওই ভেলোসিটিটা খুবই বড় আসছে, কি বলে ওই ম্যাচের ভ্যালু খুবই বড় আসছে। তো এই ম্যাচের ডিফারেন্সটা কেন? তো তার মানে এমন কোন ম্যাচ আছে যে কি করে না, লাইট এমিট করে না কিন্তু তার ম্যাচ আছে আর কি। তো এমন টাইপের এই যে এটা যে দেয়ার মাস্ট বি ম্যাটার ইন দ্য গ্যালাক্সি দ্যাট ইজ নট এমিটিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো ম্যাটার মানে কি সামথিং হুইচ হ্যাজ ম্যাস, তো ম্যাস আছে কিন্তু সে কি করে না ইলেকট্রোম্যাগনেটিক কোনো রেডিয়েশন ইমিট করে না। সো তার মানে কি, সো ডার্ক ম্যাটার মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য গ্যালাক্সি। তো এটা হলো আমাদের এভিডেন্স অফ দ্য প্রেজেন্স অফ ডার্ক ম্যাটার। তো কি বলবো যে দেয়ার মাস্ট বি matter in the galaxy which does not emit any electromagnetic radiation. So তাহলে কি করে না, এমন ম্যাটার আছে যে নাকি কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করে না। সো dark matter must be present in the universe তো না ওই গ্যালাক্সিতে, in the galaxy। ঠিক আছে, তো এইটা আমরা লেকচারের মধ্যে এক্সপ্লেইন করছিলাম। তো এই ব্যাপারেই পুরোটা একদম ডাইরেক্ট একটা কোশ্চেন তারা করছে। ওকে, তো এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 13। এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 14 এর মধ্যে কি বলতেছে, a volleyball contains air at a temperature of 22.5 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে টেম্পারেচার দেওয়া আছে, এইটা তো মনে হয় আমরা এক্সাম প্র্যাকটিসে করছি। আচ্ছা এমন টাইপের কিছু একটা ছিল, ব্যাপার না, আমরা করি এটা। তো a volleyball contains air at a temperature of 22.5 degrees Celsius and a pressure of atopascal. এখন বলতেছে the volleyball is left in the direct sunlight and the temperature of the air inside it increases to 38.5 degrees Celsius. তো তাহলে টেম্পারেচারের একটা চেঞ্জ আসছে। সো এখন A1 এ বলতেছে কি যে show that the new pressure exerted by the air inside the volleyball is about এত, যে নতুন প্রেসারটা অ্যাপ্রক্সিমেটলি এত হবে এটা শো করতে বলছে। তো বলতেছে assume that the air behaves as an ideal gas. তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা অনেকজন কনসিডারেশনে নেয় না, যেটা নিতে হবে কি, the temperatures must be converted to what, the temperature must be converted to Kelvin। যে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে এই টেম্পারেচারটাকে কি করতে হবে, কেলভিনে নিয়ে যেতে হবে। তো 22.5 ডিগ্রি সেলসিয়াস, তো এটাকে কেলভিনে নিলে পরে কত হবে, 295.5 নাকি? আর 38.5 ডিগ্রি সেলসিয়াস এটাকে নিলে পরে কত হয়, 311.5 নাকি? জি ভাই 311.5। ওকে, সো তাহলে আমরা টেম্পারেচার গুলাকে, যে এটা হলো আমাদের T1, এটা হলো আমাদের T2। এখন এখানের জন্য আমাদেরকে বলতেছে কি যে ফাইনাল টেম্পারেচার কি বলে, ফাইনাল প্রেসারটা কত হবে। সো P1/T1 ইজ ইকুয়াল টু কি, P2/T2।
এই ফর্মুলার জন্য কিন্তু আমাদের যেটা বলছিলাম প্রি রিকুইজিটটা কি, উই হ্যাভ টু কনভার্ট দ্য টেম্পারেচারস ইনটু কেলভিন, এই ব্যাপারটা মাস্ট। তো তাহলে P2 যে ফাইনাল প্রেসার কত হয়, P1 ইনটু T2 ডিভাইডেড বাই T1। তো তাহলে P1 হলো 1.32 ইনটু 10 টু দি পাওয়ার 5, দেন T2 হলো 311.5, আর T1 হলো 295.5। তো এটা করলে পরে ফাইনাল প্রেসারটা কত আসে? ভাইয়া 139147 পয়েন্ট 139147 পয়েন্ট যাই আসুক। পয়েন্ট 2081। তো এখন তাহলে এটাকে লিখবো কত, 1.39 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। 1.39 হবে, 10 টু দি পাওয়ার 5 হবে তো, হ্যাঁ ভাইয়া 1 ভুল 3 বলছি 4 5, এই পাঁচটা। 5 হবে। তো তাহলে পরে 1.35 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তো আমরা কি করছি, যত সিগনিফিকেন্ট ফিগার শো করতে বলছে তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার কি দিব, এক্সট্রা দিব, তাহলে যেন কি হয়, রাউন্ড আপ করলে পরে তাদের শো দ্যাটের ভ্যালুর সাথে মিলে যায়। ওকে, তো তাহলে পরে শো করতে বলছে 2 সিগনিফিকেন্ট ফিগারে, তো তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কি দিব, 3 সিগনিফিকেন্ট ফিগারে দিব। তো তাহলে এটা কত আসে, 1.39 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ওকে, তো এখন এই যে আমরা ফর্মুলাটা ইউজ করলাম P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2, তো এইখানের মধ্যে আমরা কি অ্যাজিউম করছি, যে ভলিউমটা আমাদের কি, ভলিউমটা আমাদের চেঞ্জ হয় নাই। ঠিক আছে, যে যে একটা অ্যাজাম্পশন যে বলতে বলছে, তো এখানের মধ্যে ফার্স্টে কি 1.39 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এটা তো আসলো প্রেসার। দেন অ্যাজাম্পশনটা কি, যে ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট। ওকে, তো অ্যাজাম্পশনটা হলো ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট। এরপরে বি নাম্বার কোশ্চেনে কি বলতেছে, air is released from the volleyball until the pressure returns to its original value। তো তাহলে ভিতরে তো টেম্পারেচার বেড়ে গেছিল দেখে প্রেসার বেড়ে গেছিল, তো এখন কি করা হয়েছে, প্রেসার যেহেতু বেড়ে গেছে, তো এত বেশি প্রেসারে মনে করো যে ভলিবলটা ফেটে যাওয়ার একটা রিস্ক থাকে, তো এর জন্য কি করা হয়েছে, ভলিবলের ভিতরের থেকে কিছু এয়ার বাইরে বের করে নিয়ে আসা হয়েছে, যে কিছু এয়ার রিলিজ করে দেওয়া হয়েছে, তাইলে জানি কি হয়, প্রেসার আবার আগের ভ্যালুতে নেমে আসে। তো তার মানে আগে প্রেসার ছিল 1.32 ইনটু 10 টু পাওয়ার 5 প্যাসকেল, তো ওইটাতে নিয়ে আসছে ফেরত। কিন্তু বলতেছে দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার রিমেইন কনস্ট্যান্ট। তো টেম্পারেচার ঠিকই কত আছে, টেম্পারেচার ঠিকই 311.5 কেলভিন আছে, কিন্তু প্রেসার কমায় আনছে কিভাবে, বাই ডিক্রিজিং দ্য নাম্বার অফ মলিকিউলস, যে নাম্বার অফ এয়ার মলিকিউল কমায় আনছে আর কি। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ এয়ার মলিকিউলস দ্যাট এসকেপ ফ্রম দ্য ভলিবল। তো ভলিবল থেকে কতগুলা এয়ার মলিকিউল বের হচ্ছে, তো এই জিনিসটা বের করতে বলছে। তো এখন বলে দিচ্ছে কি, যে ভলিবলের ডায়ামিটার হলো এত। তো এখন ভলিবলের ডায়ামিটার দিয়ে আমরা করবোটা কি, যে ভলিবলের আমরা কি বের করতে পারবো, ভলিবল কি একটা স্ফেরিক্যাল শেপের হবে না, তো তাহলে তার ভলিউমটা বের করতে পারবো নাকি ডায়ামিটার ইউজ করে, আরিফিন? জি ভাইয়া। তো তাহলে পরে ভলিউম ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, যে একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা। তো তাহলে 4/3 পাই ইনটু ডায়ামিটার তো 21.4, তো তাহলে রেডিয়াস হবে ডিভাইডেড বাই 2, আর সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100। তো এটা করলে পরে ভলিউম কত আসে, সরি স্কয়ার না, এটা কিউব হবে, কত আসে,
ভাইয়া 5.13 into 10 to the power minus 3. -3। জি ভাইয়া। ওকে, তো তাহলে ভলিউম আমরা জানি এইটা। তো এখন এখানের জন্য দেখো ব্যাপারটার কাজটা কি, যে আমরা ভলিউম জানি। ওকে, সো আমরা ভলিউমটা বের করলাম। এখন আমাদের এখানের মধ্যে কাজটা কি, যে কতগুলা এয়ার মলিকিউল এসকেপ করছে এটা বের করতে বলছে। তো তাহলে পরে আমাদের এখানের জন্য কাজটা কি খেয়াল করো, যে PV is equal to NKT, এটা আমাদের ফর্মুলা আছে না একটা। জি ভাইয়া। তো এই যে PV is equal to NKT যে ফর্মুলাটা, তো এখন এখানের জন্য খেয়াল করো যে আমরা আমরা এমন করতে পারি যে P1V1 is equal to N1KT1, P2V2 is equal to N2KT2, ঠিক আছে। সো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি দেখো, আমরা প্রেসারটাকে কি করে নিয়ে আসছি, প্রেসারটা তোমার 1.32 into 10 to the power 5 প্যাসকেলে আমরা ফেরত নিয়ে আসছি। সো এখন এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, যে আমাদের নাম্বার অফ এয়ার মলিকিউল, যেটা নাম্বার অফ এয়ার মলিকিউল কয়টা বের হয়ে গেছে, এই যে বলছে না যে নাম্বার অফ মলিকিউলস এসকেপিং, এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। সো তাহলে কয়টা মলিকিউল এসকেপ করে চলে যাচ্ছে, তো এই জিনিসটা যদি আমরা বের করতে চাই, তো এটার জন্য আমরা কোন প্রসেসটা ইউজ করতে পারি। তো এইখানের জন্য খেয়াল করো যে তোমার চেঞ্জ ইন প্রেসার, যে এখানের জন্য আমাদের চেঞ্জ হচ্ছেটা কি, এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো। ভলিবলের ভলিউম আগের মতনই আছে, ভলিবলের টেম্পারেচার আগের মতনই আছে, কে তো একটা কনস্ট্যান্ট। তো তাহলে চেঞ্জ ইন প্রেসার ইনটু ভলিউম ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন নাম্বার অফ মলিকিউলস ইনটু কে ইনটু টি। তো এখন এখানের মধ্যে আমরা কি বের করব, চেঞ্জ ইন নাম্বার অফ মলিকিউল। তো চেঞ্জ ইন নাম্বার অফ মলিকিউল ইজ ইকুয়াল টু কি হবে, চেঞ্জ ইন প্রেসার ইনটু ভলিউম, আর এখানে কে ইনটু টি। এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে চেঞ্জ ইন নাম্বার অফ মলিকিউল, প্রেসারের চেঞ্জটা কত, এত প্রেসার থেকে এততে আসতেছে। সো তাহলে চেঞ্জ ইন প্রেসার যে ডেল্টা পি আমরা বের করতে পারবো না, যে 1.39 ইনটু 10 টু দি পাওয়ার 5 আর 1.32 ইনটু 10 টু দি পাওয়ার 5, তো তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত। তো আমরা যদি এই জিনিসটা এইভাবে লিখি, দেখো 1.39 ইনটু 10 টু দি পাওয়ার 5 মাইনাস 1.32 ইনটু 10 টু দি পাওয়ার 5, এটা হলো চেঞ্জ ইন প্রেসার। ভলিউম তো যা ছিল তাই থাকবে, আর বলছে টেম্পারেচারও চেঞ্জ হবে না, যে 311.5 ছিল, তো এইটাই থাকবে। তো তাহলে চেঞ্জ ইন নাম্বার অফ মলিকিউলস কত আসে, ভ্যালুটা দেখো তো। ভাইয়া হ্যাঁ 0.11 0.11 কত আসে, 0.115 0.115, এটা। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এর মধ্যে তাহলে কোন একটা ভুল গেছে মনে হইতেছে, যে এখানের মধ্যে
আচ্ছা এখানে তো সরি, এখানে তো আমরা জাস্ট টেম্পারেচারটা দিছি, এখানে কে এর ভ্যালু তো বসাই নাই। কে এর ভ্যালু কত? স্টেপ, এই যে বোল্টজম্যান কনস্ট্যান্টটা, এই ভ্যালুটা হলো এই যে 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23, এই ভ্যালুটা বসাই নাই, সরি। (1.38 into 10 to the power minus 23) এটা বসালে কত আসে? ভাইয়া 8.35 into 10 to the power 21. 8.35 into 10 to the power 21। তো এইটা এতগুলি মলিকিউল, যে 8.35 সামথিং আসে। তো তাহলে পরে এটাকে টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে পরে 8.4 আর কি, যে 8.4 into 10 to the power 21, যে 8.4 into 10 to the power 21 টা মলিকিউল কি করবে? এসকেপ করবে আর কি, যে ডিফারেন্স ইন দা ফাইনাল নাম্বার অফ মলিকিউল আর ইনিশিয়াল নাম্বার অফ মলিকিউল কত? 8.4 into 10 to the power কতগুলা? 10 to the power 21 টা মলিকিউল, ঠিক আছে? তো তাহলে পরে এটা হলো আমাদের চেঞ্জ ইন নাম্বার অফ মলিকিউলস। ওকে, ওকে, এরপরে কোশ্চেন আছে কয়টা? এই জিনিসগুলো তোমরা কয়েকটা নিজেরা ট্রাই করবা। 15, 16, 17, 18 আর 19, টোটাল 19টা কোশ্চেন। ওকে, তো তাহলে তোমরা 15, 16, 17, 18 আর 19, ঠিক আছে, এই কোশ্চেন গুলা তোমরা টিউসডের আগে সলভ করে রাখবা। আমরা এই কোশ্চেন গুলা টিউসডের ক্লাসে বাকি যেগুলাতে প্রবলেম যদি ফেস করো ওগুলা নিয়ে আমরা ডিসকাস করব, দেন আমরা আরেকটা ইয়ার করব, ঠিক আছে? Okay, ভাই। তো তাহলে পরে এটা কোন ইয়ার ছিল? অক্টোবর 2018। তো তাহলে অক্টোবর 2018 ইউনিট 5 এর আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 14 পর্যন্ত সবগুলি এক্সপ্লেইন করে করে ডিটেইলে সলভ করছি। বাকি কোশ্চেন গুলা তোমরা নিজেরা ফার্স্টে ট্রাই করবা, দেন ওগুলা নিয়ে আমরা টিউসডের ক্লাসে ডিসকাস করব। Okay, ভাই। ওকে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করব আর কি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।